আজকের এই আলোচনার বিষয় স্বামী বিবেকানন্দের আদর্শে মানুষ হওয়া এবং মানুষ গড়ার আন্দোলন এবং অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। বলবেন শ্রী অরুণাভ সেনগুপ্ত, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের একজন এক্সিকিউটিভ মেম্বার এবং প্রতি মাসে যে বিবেক জীবন বের হয় তার অ্যাসিস্ট্যান্ট এডিটর, এবং বিভিন্নভাবে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল কিভাবে কাজ করছে তার বিস্তারিত ব্যাপারটা জানা যাবে এই সিনিয়র মেম্বারের কাছ থেকে, শ্রী অরুণাভ সেনগুপ্ত। পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ, পূজনীয় তত্ত্বসারানন্দজি মহারাজ, পূজনীয় আত্মবোধানন্দজি মহারাজ এবং শ্রোতৃমণ্ডলী, ছাত্রছাত্রীরা এবং বড়রা সকলে আমার শ্রদ্ধা নমস্কার এবং ছোটরা স্নেহ জানবেন। এখন যে বিষয়টা নিয়ে আমরা বলবো তার একটু শুরুতে একটু স্বামীজির কথা বলার ইচ্ছা হচ্ছে। আপনারা শুনলেন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের যে ধ্যানের গভীরে আনন্দে ডুবে থাকার ইচ্ছা নরেন্দ্রনাথের, সেইখান থেকে ছিনিয়ে নিয়ে তাকে মানুষের এই মহাসমুদ্রে ঠেলে দিলেন এবং ঠেলে দিলেন এই বিরাট মানব সমুদ্রের মধ্যে যে একটা বিষাদ সমুদ্র আছে সেই সমস্তটা ধারণ করবার জন্য। শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার সময় নরেন্দ্রনাথের বয়স 23 এবং প্রধানত 25 থেকে 30 বছর বয়স তিনি সন্ন্যাসী রূপে ভারতবর্ষের বহু জায়গা পর্যটন করলেন। করে ভারতবর্ষের প্রকৃত রূপ তিনি দর্শন করতে শুরু করলেন। এর প্রথম পর্যায়েতেই এখনকার যে উত্তরপ্রদেশ, সেখানকার হাথরা স্টেশনে একদিন স্বামীজির আলাপ হলো স্বামীজির থেকেও বয়সে একটু ছোট অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার শরৎ গুপ্তর সঙ্গে। শরৎ গুপ্তর স্বামীজিকে খুব ভালো লেগেছে, ওই রকম তেজস্বী একজন যুবা সন্ন্যাসী, তার আয়ত নয়ন কি অপূর্ব তার চেহারা, এবং কথা বললে তার যে প্রতিভা দীপ্তি, তার যে ভালোবাসার স্পর্শ, সেইগুলো তাকে খুব আকৃষ্ট করেছে। সে নিজের বাড়িতে নিয়ে গেছে এবং কিছুদিন খুব আনন্দে স্বামীজিকে সেখানে রেখেছে নিজের ঘরে। সদা আনন্দময় স্বামীজিকে একদিন দেখছে শরৎগুপ্ত যে তিনি বিষণ্ণ বদন। তখন চুপচাপ বসে থাকতে দেখে তিনি জিজ্ঞেস করছেন যে স্বামীজি কি হয়েছে, আজকে যেন মন খারাপ? স্বামীজি বলছেন আমার গুরুদেব আমাকে একটা বিরাট বড় দায়িত্ব দিয়ে গেছেন। আমি ক্ষুদ্র শক্তি, আমি বুঝতে পারছি না কি করে সেই দায়িত্ব পালন করব। সেই ব্রত উদযাপন করতে গেলে এই সমগ্র ভারতবর্ষকে জাগ্রত করতে হবে, এর কমে হবে না। এই যে একটা বিরাট বড় দুশ্চিন্তা মাথায় নিয়ে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের পথে পথে ঘুরছেন, এবং সে তখন ব্রিটিশ আমল, এখনকার ভারতবর্ষ দেখে সেই চিত্র ভাবা যাবে না। বছর বছর দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, কেউ দেখার নেই। মহামারী বছরের পর বছর, এরকম স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট কিছুই প্রায় নেই। সেই চিত্র দেখে স্বামীজি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গ্রামে নিজেও অনেক সময় অভুক্ত অবস্থায় দিনের পর দিন পায়ে হেঁটে খুব দরিদ্রতম মানুষের সঙ্গে দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন, তাদের দুঃখের কথা শুনছেন, তাদের কাছে নিবিড়ভাবে মিশছেন। ওই যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আমরা শুনলাম যে চোখ বুঝলেই তিনি আছেন, চোখ খুললে নাই। এই চোখ মেলে তিনি সর্বত্র, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে এইটাতে ওর স্বাভাবিক হয়ে যাবে, মানে চলতে ফিরতে এমনি অর্ডিনারি আমরা যেরকমভাবে একটা সাধারণ জগৎ দেখি, স্বামীজির দৃষ্টিতে সেটা সমস্তটাই ডিভাইন। এবং সেইখানে
তিনি সেই সমস্ত মানুষের মধ্যে সেই ব্রহ্মসত্তাকে দেখছেন, অর্থাৎ নিবিড়ভাবে নিজের সঙ্গে ঐক্য অনুভব করছেন যে আমার মধ্যে যে সত্তা তোমার মধ্যেও সেই সত্তা, সুতরাং তোমার যে দুঃখ তোমার যে সুখ তা একান্তভাবে আমার। গীতাতে এই তত্ত্ব আছে, কিন্তু তা আমরা ভুলে গেছিলাম। নিজের সঙ্গে তুলনা করে অন্যের সুখ এবং দুঃখকে নিজের বলে অনুভব করা, সেটা তীব্রভাবে স্বামীজির হলো। এবং ভারতবর্ষের মানুষের এই দুঃখ কষ্ট বেদনা, আর আরেকদিকে সেখান থেকে বেরিয়ে আসবার যে মানসিকতা, যে সংগ্রামের মানসিকতা, তার একান্ত অভাব, শিক্ষার অভাবের ফলে সেই সমস্ত দেখে তিনি খুব পীড়িত হলেন। পশ্চিম ভারতের দিকে যখন গেলেন এবং দক্ষিণ ভারতে, তখন অনেক রাজা এবং রাজাদের পরবর্তী যারা দেওয়ান নায়েব ইত্যাদি, তারা অনেকে স্বামীজির প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন এবং কেউ কেউ স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। স্বামীজি চেষ্টা করেছিলেন তাদেরকে কাজে নামাতে। তখনকার দিনের রাজা মানে ব্রিটিশের পদানত, যে প্রিন্সলি স্টেট বলা হয় যেগুলো, তাদের খুব ক্ষমতা না থাকলেও কিছু তো ছিল, সেইটুকুকে কাজে লাগিয়ে স্বামীজি চেয়েছিলেন ভারতবর্ষের সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ শুরু করা। কিন্তু দেখলেন হওয়ার নয়। তারপরে সেই ব্যর্থতার পরে স্বামীজি পথ খুঁজতে খুঁজতে কোনোভাবে আমেরিকায় গিয়ে পৌঁছলেন। পরে ফিরে এসে বলেছিলেন যে একটি মাদ্রাজ শহরে, চেন্নাইতে, যে একটা বিরাট বড় জনসভায় বলেছিলেন যে ওই ধর্ম মহাসভা যেটার কথা আমরা পড়ে থাকি, সেই ধর্ম মহাসভার জন্য আমি আমেরিকায় যাইনি। তোমরা যারা আমাকে তখন চিনতে তারা জানো যে এই ভারতবর্ষের মানুষের বেদনা আমার মাথায় যেন একটা ভূতের মতন চেপে বসেছিল এবং আমাকে ছুটিয়ে বেড়াচ্ছিল। বলছেন যে এখানে আমার নিজের রক্ত মাংস স্বরূপ ভারতবর্ষী দিন দিন ডুবছে, অ্যান্ড হু কেয়ার্স ফর দ্য পার্লামেন্ট অফ রিলিজনস? কে ওই ধর্ম মহাসভার তোয়াক্কা করে? আমার এইটা একটা প্রথম পদক্ষেপ ছিল। গিয়ে কি হলো, একটা বিরাট ডঙ্কা নিনাদের মতন হলো। কেউ চিনত না, একটি ছেলে, একটি জোয়ান ছেলে, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে আধ্যাত্মিক দিক থেকে কত মহান, কত উচ্চ, তিনি কি পারপাস নিয়ে মানুষকে জাগাতে এসছেন, কেউ সাধারণ মানুষ আমার আপনার মতন লোকের বোঝার ক্ষমতা নেই। সুতরাং ভারতবর্ষে যেখানে যাচ্ছেন তার আকর্ষণে কিছু মানুষ এক জায়গায় আসছে এরকম হচ্ছিল, কিন্তু বিদেশে গিয়ে তিনি যখন একটা বিরাট বড়ভাবে বিস্ফোরণের মতন হলো, সেটাও হয়তো জানি না। সেই বছরই স্বামীজি যখন গেলেন, গ্রীষ্মকালে রওনা হলেন, সেই বছরই গরমের সময় মা পঞ্চতপা করেছিলেন এবং জিজ্ঞাসা করায় বলেছিলেন যে কোনো বড় কাজ সিদ্ধ হতে গেলে তপস্যার প্রয়োজন হয়। যাই হোক, ঘটনাচক্রে আমরা জানি না এর রহস্য, কিন্তু স্বামীজি সেইখানে গিয়ে একটা যেন সেই আমাদের প্রাচীন কবি ভর্তৃহরির একটা কথা মনে পড়ছে যে একজন মাত্র বীর পুরুষ একা চলে গেছেন না, গিয়ে পয়সা নেই, কিছু নেই, সেই অবস্থায় গিয়ে একে না পিহি সুরেণা পাদাক্রান্তং মহীতলম, এই সমস্ত পৃথিবীটা যেন একজন বীর পুরুষের পায়ের তলায় দাবিয়ে গেছে। ক্রিয়াতে ভাস্করেণেব স্ফার স্ফুরিত তেজসা, তার তেজ রাশির প্রভাবে সমস্তটা যেন একেবারে জলজল করে উঠেছে। এইরকম একটা যেন ইম্প্যাক্ট হলো। তার ফলে পৃথিবী আস্তে আস্তে জানতে শুরু করলো। এইটার ফলে ভারতবাসীর যে অন্ধকারে ডুবেছিল, সেইখানে ভারতবাসীর মধ্যে অন্তত শিক্ষিত একটুখানি যারা ছিল, খুব সামান্য, আরও 50 বছর পরে স্বাধীনতার সময়তেও ভারতবাসীর মধ্যে মাত্র 10% সাক্ষর, 90% নিরক্ষর মানুষ। স্বামীজির সময় আরও খারাপ। তো এই যে স্বামীজির সময় অল্প সংখ্যক শিক্ষিত মানুষ, তাদের মধ্যে যারা যুবক তা বা একটু যাদের ভেতরে কিছু আছে, তাদের মধ্যে একটা খুব আনন্দ হলো। সেই খবর এসে পৌঁছতে লাগলো 93 সালে যখন হলো ধর্ম মহাসভা। পরের বছর, সেই বছরে সেপ্টেম্বরে হলো, পরের বছরে খবর এসে সেই বছরই অক্টোবর নভেম্বর থেকে ভারতবর্ষের নিউজ পেপারে খবর বেরোতে শুরু করলো।
এবং এর কোনো রিলেশন আছে কিনা জানি না, কিন্তু পরের বছরই 94 সালের মার্চ মাসে রবীন্দ্রনাথ লিখলেন, ওরে তোরা ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জানে। এবং সেখানে রবীন্দ্রনাথ বললেন, ওই সব শুষ্ক ক্লান্ত ভগ্ন বুকে দিতে হবে আশা, ওই সব মূঢ় মুখ ম্লান মুখে ধনিয়া তুলিতে হবে আশা। এই যে সাধারণ মানুষের যে পীড়া স্বামীজি অনুভব করে ছটফট করতে করতে গেছিলেন। যাওয়ার আগেও স্বামীজির দুই গুরু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল আবুর রোড স্টেশনে। সেখানে রাখাল মহারাজ আর বোধহয় অখণ্ডানন্দ, তুরিয়ানন্দজি মহারাজ, হরি মহারাজ, তুরিয়ানন্দজি মহারাজকে স্বামীজি বলছেন যে, হরি ভাই তোমরা যে ধর্ম ধর্ম কি বলো, কিছু তো বুঝলাম না, শুধু এইটুকু বুঝতে পারি আমার হৃদয়টা খুব বড় হয়ে গেছে, আমি মানুষের বেদনা অনুভব করতে শিখেছি। বলছেন আর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। এই বেদনা নিয়ে স্বামীজি বিদেশে গেলেন। গিয়ে কি করলেন? নিজের প্রচার করলেন না, নিজের গুরুদেবের প্রচার করলেন তাও না, প্রচার করলেন শুধু শ্রীরামকৃষ্ণের মঙ্গল বাণী, শ্রীরামকৃষ্ণের নামটা না, শ্রীরামকৃষ্ণের মঙ্গল বাণী, ভারতবর্ষের মঙ্গল বাণী। শ্রীরামকৃষ্ণ ছিলেন ভারতবর্ষের 3000 বছরের সাধনার ঘনীভূত মূর্তি, কেউ কেউ বলেছেন। তো সেই যে বাণী শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে আধুনিক জগতের জন্য প্রকাশ হয়েছিল, সেইটি বললেন, কিন্তু শ্রীরামকৃষ্ণকে তুলে ধরলেন না, ব্যক্তিকে নয়। ফিরে এলেন, বিজয়ী বীরের সম্বর্ধনা পেলেন। তখন সারা দেশ জানে, যুবকরা একেবারে তাকে নিয়ে উল্লাসে ফেটে পড়ল। এবং কোথাও কোথাও চেন্নাইতে, কলকাতায় যুবকরা তার ঘোড়ার গাড়ি, তখনও মোটর গাড়ি আসেনি, ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে দিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে। এই যে সুযোগটাকে স্বামীজি কাজে লাগিয়ে যুবকদের কাছে উদাত্ত আহ্বান দিতে লাগলেন যে ভারতবর্ষকে জাগাতে হবে, ভারতবর্ষের মানুষকে তুলে আনতে হবে, এবং তার উপায় শিক্ষা, জনগণের শিক্ষা। জনগণকে যদি শিক্ষা দিয়ে শিক্ষিত করে শক্তিমান করে না তোলা যায়, যাকে আমরা আজকাল এম্পাওয়ারমেন্ট বলি, তাহলে চিরকাল কিছু লোক তাদেরকে লুটে পুটে খাবে। তারা যদি চিরকাল নির্ভরশীল হয়ে মানুষের পায়ের তলায় থাকে, তারা যদি নিজেরা নিজেদের শক্তিতে উঠে দাঁড়াতে না পারে, তাহলে তাদের কোনো উন্নতির সম্ভাবনা নেই। সেই জন্যে স্বামীজি বললেন যে জগতের সমস্ত ধনরাশিও যদি একটা গ্রামে ঢেলে দেওয়া হয় ভারতবর্ষের, সেই গ্রামের উন্নতি হবে না যতদিন না সেখানে মানুষ তৈরি হয়। সেই জন্যে স্বামীজি বললেন যে গায়ে গায়ে যা, ঘরে ঘরে যা, গিয়ে বল, সকলকে গিয়ে বল যে তোমাদের মধ্যে সমস্ত শক্তি নিহিত আছে, সেই শক্তিকে জাগাও, তাহলেই সেই সমস্ত কিছুর তোমরা সমাধান করতে পারবে। তো এই আহ্বানটা শুনে অনেক যুবক বেরিয়ে এলো, এবং প্রথমে যে পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য যে বীরের দল আমরা দেখতে পাই, রবীন্দ্রনাথও সাক্ষ্য দিয়েছেন যে বাংলার যুবকদের মধ্যে যে সমস্ত দুঃসাহসিক অধ্যবসায়ের পরিচয় পাই, তার মূলে রয়েছে বিবেকানন্দের বাণী। তো এই যে বিবেকানন্দের বাণী, সেইটে কিন্তু কিছুদিন পরে রাজনৈতিক আন্দোলনের ঘটায় সাধারণভাবে একটা জেনারেল পিকচার বললে ভারতবর্ষ প্রায় ভুলে গেল। স্বাধীনতা সংগ্রামের পরবর্তী দিকটায় যেখানে সুভাষচন্দ্রের নেতৃত্ব বাদ দিলে প্রায় স্বামী বিবেকানন্দের আদর্শকে ভুলে গেল। একটু লিপ সার্ভিস দেওয়া যাকে বলে, এই সবাই ডেকেছেন অমুক নেতা, একটু বন্দনা করে গেলেন, স্বামীজির এই পর্যন্ত ছিল, এর বেশি কিচ্ছু ছিল না। ফলে ভারতবর্ষের পরে যারা ক্ষমতায় এলেন তাদের মধ্যে স্বামীজির আদর্শের আন্ডারস্ট্যান্ডিং জিরো ছিল বললে ঠিক হয়। এখনো পর্যন্ত সেটাই চলে আসছে, কি কেন্দ্রে কি রাজ্যে। এর পরিণতি হলো এটা যে তখন যে ঘন অন্ধকারে সমাচ্ছন্ন ভারতের আকাশ, যেটা স্বামীজি বলেছিলেন যে তোমাদের কি ঘুম ছুটে গেছে, এই যে ভারতের আকাশ মেঘাচ্ছন্ন, মানুষ খেতে পায় না, কোটি কোটি মানুষ, তারা যুগ যুগ ধরে অনাহারে রয়েছে, সেইটা দেখে তোমরা কি পাগল হওয়ার উপক্রম হয়েছে তোমাদের? যদি সেটা হয়ে থাকে তাহলে তোমাদের দেশপ্রেমিক হওয়ার প্রথম সোপানে তোমরা পদার্পণ করেছ। তো সেই জিনিসটা আমাদের মধ্যে কিন্তু একেবারেই প্রবেশ করলো না। এবং দুঃখের বিষয়, স্বামীজির আদর্শে যে সমস্ত বিপ্লবীর দল
নিজেদের জীবন দিয়েছিলেন, সেই কাহিনীও প্রায় আমাদের ইতিহাস থেকে বাদ রাখা হলো। ফলে সেই বীরের আদর্শ, সেই আত্মত্যাগের আদর্শ, সেই আদর্শ ভারতবর্ষ প্রায় পেল না। যে ভারতবর্ষ নতুন গড়ে উঠতে লাগলো, সেটা প্র্যাকটিক্যালি ব্রিটিশরা যে আদলে একটা বিদেশিরা এসে রাজ্য শাসন করতে গেলে যে আদলে তৈরি করে তার শিক্ষা ব্যবস্থা, তার অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন ইত্যাদি, সেইটারই মোটামুটি একটা কন্টিনিউয়েশন করা হলো। ফলে নামে মাত্র আমরা গণতন্ত্র হলাম, কিন্তু প্রকৃতপক্ষে গণতন্ত্র তৈরি হয় নাগরিক দিয়ে। সেই নাগরিক চেতনার অর্থ হচ্ছে আমরা আমাদের দেশের সকলের সঙ্গে এক, আমাদের দায়িত্ব এই দেশের সমস্ত ভালো মন্দ। আমরা স্বামী রঙ্গনাথানন্দজির ভাষা ব্যবহার করে বলতে হয় যে আমরা শুধু we don't only live in India, but we are of India. স্বামী রঙ্গনাথানন্দজি বলতেন যে এই যে ব্যক্তিকেন্দ্রিক, এই যে কেরিয়ার সেন্ট্রিক, ফ্যামিলি সেন্ট্রিক ইন্ডিভিজুয়াল, এই যে ব্যক্তিটা শুধু নিজের পরিবার, নিজের কেরিয়ার, চাকরি বাকরি ইত্যাদি নিয়ে ভাবছে, তার একটা উত্তরণ ঘটাতে হবে কিসে? নেশন সেন্ট্রিক পার্সোনালিটিতে। যারা এই সমস্ত নেশনটাকে প্রথমে এবং ধীরে ধীরে সমস্ত মানব জাতিকে আপন বলে ভাবতে শিখবে, এবং সেখানে নিজের যে একটা রেসপন্সিবিলিটি আছে নিজের নিজের জায়গায়, সেইটাকে কাজে সেইটাকে সম্পূর্ণভাবে নিবেদন করতে শিখবে। এবং সেইটা কম আধ্যাত্মিক নয়। ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কসের ভূমিকা লিখতে গিয়ে তাকে লিখতে দেওয়া হয়েছিল, তখন শ্রীরামকৃষ্ণের শিষ্যরাও অনেকের শরীরে রয়েছেন, তারাও এক একজন মস্ত মস্ত পণ্ডিত লোক, কিন্তু সিস্টারের যেহেতু আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল এবং পাওয়ার অফ এক্সপ্রেশন খুব অসাধারণ ছিল ইংলিশে, তাকে দিয়ে স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের ভূমিকা লেখানো হয়েছিল। সেখানে সিস্টার বলছেন যে এই যে আমরা বলছি যে যে এক ব্রহ্ম তিনি এই বহুরূপে, বলছেন যে ইফ দ্য মেনি অ্যান্ড দ্য ওয়ান বি ইনডিড দ্য সেম রিয়েলিটি, then it is not only all modes of worship but equally all modes of work, all modes of creation, all modes of struggle which are paths of realization. অর্থাৎ আমাদের এই এক এবং বহু যদি এক হয়, অর্থাৎ সেই একেরই যদি এই বহুরূপ হয়, তাহলে শুধু সকল প্রকার উপাসনা পদ্ধতি সেই সত্য উপলব্ধির পথ তা নয়। আমরা ভাবি শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ মানে শুধু হিন্দু পথও ঠিক, মুসলমান পথও ঠিক, খ্রিস্টান পথও ঠিক, তা তো ঠিক, কিন্তু এই সমস্ত উপাসনা পদ্ধতিগুলোই শুধু নয়, পরন্তু মানুষের কর্মের সকল ধারা, সংগ্রামের সকল পথ, সৃষ্টির সকল ধারা, এই সমস্ত কিছুই সেই একই সত্য উপলব্ধির বিভিন্ন পথ মাত্র। সেই জন্য তারপরেই বললেন মহারাজের কাছে, যেটা শুনলাম আমরা একটু আগে, নো ডিস্টিংশন হেন্সফোর্থ বিটুইন সেক্রেড অ্যান্ড সেকুলার। সুতরাং এখন থেকে আর আধ্যাত্মিক আর জাগতিকেই ভেদ রইল না। কিন্তু এটা হলো না। এটা না হওয়ার ফলে এবং পরপর কত খুব দরিদ্র অবস্থায় আমরা স্বাধীন হয়েছিলাম, প্রায় নিরক্ষর সমস্ত দেশ, কিছুই প্রায় নেই যেটা বলছিলাম। তার মধ্যে আমরা পরপর অনেকগুলো যুদ্ধ হয়েছে, লাস্টের 60-এর দশকেও 62 সালে চাইনিজ ওয়ার, তারপরে আবার 65 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। তার ফলে আমাদের অর্থনীতি এত ভেঙে পড়েছিল যে 66 থেকে 69 এই 3 বছর আমরা তখন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতো সেটা স্থগিত রাখা হয়েছিল, প্ল্যান হলিডে ডিক্লেয়ার করা হয়েছিল, 1 বছর করে প্ল্যান নেওয়া হতো। এই সময়টায় যে একটা প্রচণ্ড সাধারণ মানুষের দুরবস্থা, দারিদ্র, ব্রিটিশরা চলে গেছে, 20 বছর হয়ে গেছে, 67 সাল, সারা দেশে বিশেষ করে আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা, অন্ধ্র এই সমস্ত দিকে যুবকদের মধ্যে একটা বিশাল মানে উষ্মা প্রকাশ পেতে শুরু করলো, এবং সেটা অনেক সময় ভ্রান্ত নেতৃত্বের হাতে পড়ে
অত্যন্ত ধ্বংসাত্মক পথে চলে যেতে লাগলো। এবং সেই ধ্বংসাত্মক হিংসাত্মক যে প্রচেষ্টা যুবকদের একটা নতুন ভারতবর্ষ গড়বার জন্য, সেইটাকে দমন করবার জন্য আবার যে প্রশাসনিক দমন নীতি, সেইটা সব কিছু মিলিয়ে এবং নানান রকম রাজনৈতিক নোংরামি সব কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর উত্তপ্ত পরিবেশ দেশে তৈরি হয়েছিল। এরকম একটা সময় রামকৃষ্ণ মঠ এবং মিশনের সন্ন্যাসীরা অনেকে মনে করেছিলেন যে এই সময় এমন একটা কিছু দরকার যেটা যুবকদের কাছে পথ দেখাতে পারে। অনেক যুবক দেশে ছড়িয়ে আছে যারা কিন্তু মঠ মন্দির বা বাইরের যে বাহ্য আবরণের দিক থেকে যে ধর্ম বা আধ্যাত্মিকতা, সেই সমস্ত বিষয়ে তারা আগ্রহী নয়, তারা সেগুলোর ছায়া মারায় না, তারা অনেক দূর দিয়ে যায়। তারা মনে করে এগুলো সমস্ত কিছু জিনিস ঠিক জিনিস নয়, বা এগুলো কুসংস্কার বা অনেক রকম হতে পারে। তো এই সমস্তদের কাছে পৌঁছবে কি করে? তাছাড়া সন্ন্যাসী কতজন হতে পারেন? স্বামীজি চেয়েছিলেন একটা ডেডিকেটেড আর্মি ফর দি আইডিয়াল, কমপ্লিটলি ডেডিকেটেড টু দ্য আইডিয়াল। সেইটা হচ্ছে সন্ন্যাসী, যারা উচ্চতম আদর্শ আত্মানো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, এই আত্মার মোক্ষ এবং সমস্ত জগতের কল্যাণের জন্য স্বামীজি যে আদর্শ দিলেন, সেইটাকে বরণ করতে পারেন জীবনে এবং তার জন্য নিজের সমস্ত ত্যাগ করে চলে যেতে পারেন। এইটা কজন পারেন? সবাই পারেন না, খুব কতিপয়। স্বামীজি নিজেও গুরু ভাই শশী মহারাজকে লিখছেন, স্বামী রামকৃষ্ণানন্দজিকে, শশী, সাধারণের ভিতর থেকে সন্ন্যাসী হওয়া উচিত নয়। তো সাধারণের ভেতর থেকে সন্ন্যাসী হলে তার ফল কি হয়? বৌদ্ধ যুগে হয়েছিল, স্বামীজি সে কথা বলেছেন। সুতরাং এই যে সাধারণ কোটি কোটি জনসাধারণ, বিশেষ করে যুবক যুবতীরা, তাদের মধ্যে স্বামীজির ভাব বহন করে নিয়ে যাবে কে? তাদের স্তরে, তাদের রুচি অনুসারে এই জিনিসটাকে শোনাবে কে? শ্রীরামকৃষ্ণ বলতেন রুচিভেদ, অধিকার ভেদ। অধিকার মানে ক্যাপাসিটি, সবার ক্ষমতা সমান হয় না নেওয়ার। কেউ ক্লাস 3-র পড়া পারে, কেউ ক্লাস 5-এর পড়া পারে। আবার রুচি সবার সমান হয় না, কেউ সায়েন্স স্ট্রিমে আকৃষ্ট হয়, কেউ হিস্ট্রি পড়তে আকৃষ্ট হয়। তো এই যে কেউ মঠ মন্দিরের ছায়া মারায় না, এটা কোনো দোষের নয়, সেটা তার রুচি। আবার কেউ অতিরিক্ত উচ্চ আদর্শ নিতে পারে না, এটাও কোনো দোষের নয়। সে তার যে আপওয়ার্ড জার্নি, সে যে ক্রমশ উপর দিকে যাচ্ছে, তার কোনো একটা স্তরে আছে। এই যে প্রত্যেকের উপযোগী করে তার ভাষায় কথা বলতে গেলে যুবক যুবতীদের জন্য কিছু স্পেশালাইজড প্রোগ্রাম দরকার, যেটা সাধারণভাবে যে একেবারে বেশিরভাগ ভক্ত সংঘ যেগুলো গড়ে উঠছিল, মহারাজ বলছিলেন, সেগুলোতে অনেক ক্ষেত্রে মানুষের ধারণা ছিল স্বামীজির আদর্শ নিয়ে কাজ করা, ঠাকুরের মায়ের আদর্শ নিয়ে কাজ করার অর্থ হচ্ছে একটু পূজারতি, তাদের ছবি বসিয়ে, আর কিছু সমাজ সেবার কাজ। কিন্তু ভেতরের পরিবর্তন যে আমরা সকলেই করতে পারি এবং সেটাই যে শিক্ষার মূল কথা, এ সম্বন্ধে ধারণা ছিল না। এই কাজটা করবার জন্য বর্তমানে যে প্রেসিডেন্ট মহারাজ এখন, তিনি স্বামী শরণানন্দজি, পরম পূজনীয় মহারাজ, তিনি একটা মিটিং কনভিন করলেন। তিনি তখন অদ্বৈত আশ্রমে ছিলেন, যেটা মায়াবতীতে স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন, সেটার কলকাতা অফিসে। তখন প্রেসিডেন্ট তখন ছিলেন অদ্বৈত আশ্রমের স্বামী অনন্যানন্দজি। এবং সেখানে এই যে যুব মহামণ্ডলের কথা বলতে যাচ্ছে, সেই যুব মহামণ্ডলের পরবর্তীকালের যিনি সম্পাদক হলেন, প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী নবনীহরণ মুখোপাধ্যায়, আমাদের পূজনীয় নবনীদা, তিনি সেখানে যাতায়াত করতেন, বেদান্ত মঠেও যাতায়াত করতেন, গোলপার্ক ইত্যাদি রামকৃষ্ণ মিশনের বিভিন্ন জায়গায় খুব যোগাযোগ ছিল। তো তাকে ইনভলভ করে অনন্যানন্দজি এই সাজেশনটা দিলেন যে তোমরা কিছু করো যুবকদের জন্য। শরণানন্দজি মহারাজ একটা মিটিং কনভিন করলেন, পরপর কয়েকটা মিটিং হলো ওখানেই, ওই অদ্বৈত আশ্রমের অফিসে। সেইখানে তারপরে কতকগুলো এক্সিস্টিং অর্গানাইজেশন যারা স্বামীজির আদর্শে কাজ করেন বলে মনে করেন, তাদেরকে নিয়ে একটা সংগঠন হলো। সেখানে আমাদের এই প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী নবনীহরণ মুখোপাধ্যায়, তিনি তাকে সম্পাদক করতে চাইলেন সকলে, এবং তার এটার নামটা হচ্ছে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল দেওয়া হয়েছিল। আমাদের নবনীদার
সাজেশন ছিল দুটো, একটা হচ্ছে এটা অল ইন্ডিয়া হতে হবে এবং এর মধ্যে স্বামী বিবেকানন্দের নামটা থাকতে হবে, সংগঠনের যাই নাম হোক। তো নামটা ঘটনাচক্রে দাঁড়ালো এইটে, কিন্তু এটার ভিশনটা অল ইন্ডিয়া, মানে সমগ্র ভারতবর্ষকে জাগানোর যে স্বামী বিবেকানন্দের পরিকল্পনা ছিল, এবং সেটা বিশেষ করে এটার স্পেশালাইজড কাজ হচ্ছে এই সমাজে সংসারে বাস করা, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়া সাধারণ যুবক যুবতীরা, বিশেষ করে যুবকদের জন্য এটা হলো। পাশাপাশি হয়েছিল একটা নিবেদিতা ব্রতী সংঘ বলে মেয়েদের জন্য, যেটা পরে বন্ধ হয়ে গেছিল। পরে আবার এই যুব মহামণ্ডলের পাশাপাশি বিভিন্ন জনের ঘরের বোনেরা, স্ত্রীরা, কন্যারা তারা মিলে সারদা নারী সংগঠন বলে একটি করেছে। তো এটার স্পেশালাইজেশন, এটা একটা স্পেশালাইজড অর্গানাইজেশন যেটা বিশেষ করে যুবকদের জন্য, যুবকদের ভাষায় কথা বলে। প্রথম থেকে যুবকদের জন্য উপযুক্ত কি ধরনের ট্রেনিং ক্যাম্প করা যায়, কি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায়, কি তাদের কিভাবে তারা তাদের ডে টু ডে লাইফে, সাধারণভাবে একটি কলেজের ছেলে, একটি স্কুলের ছেলে তার দৈনন্দিন জীবনে কোনো কিছু ত্যাগ না করে চলে এসে তার সাধারণভাবে দৈনন্দিন জীবনটাকে কি করে বদলাতে পারে, সহজ সরলভাবে তাকে তার জিনিসটা বুঝিয়ে দেওয়া, কিভাবে তার জীবনটার মূল্য সে বুঝতে পারে, সেই জীবনের বিকাশের পদ্ধতিগুলো কি করে সে বুঝতে পারে এবং সেগুলোকে কি করে প্রয়োগ করতে পারে। একলা নয়, জায়গায় জায়গায় এরকম ছোট ছোট সংঘ বা সার্কেল গড়ে তুলে তাদের নিজেদের মধ্যে একটা অনাবিল ভালোবাসার সম্পর্কে তারা সম্পৃক্ত হবে সবার সঙ্গে সবাই, যেমন স্বামীজিদের গুরু ভাইরা আদর্শ স্থাপন করে গিয়েছেন। এবং সেইটা সেই রকম ভালোবাসার যে এক একটি সংঘ, যে সেই স্বামীজির আদর্শকে কেন্দ্র করে সেইটা ক্রমশ নানান জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। বর্তমানে প্রায় 300 কেন্দ্রে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে ইস্টার্ন ইন্ডিয়াতে, বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্যান্য জায়গায় অল্প অল্প কিছু কিছু, ছত্তিশগড় ইত্যাদি কিছু কিছু জায়গায় এই ক্রমে ক্রমে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। এবং স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন, বাট অ্যাপ্রিসিয়েশন অর নো অ্যাপ্রিসিয়েশন, আই এম বর্ন টু অর্গানাইজ দিজ ইয়াং মেন। যে লোকে আমার প্রশংসা করুক, আমায় গ্রহণ করুক না করুক, আমি জন্মেছি এই যুবদলকে সংঘবদ্ধ করতে। Nay, hundreds more in every city are ready to join me. আরও ভারতবর্ষের নগরে নগরে, অর্থাৎ সর্বত্র হাজার হাজার যুবক আমার জন্য অপেক্ষা করছে। And I shall send them rolling like irresistible waves over India. আমি দুর্দমনীয় তরঙ্গ আকারে তাদের ভারতবর্ষের উপর দিয়ে প্রবাহিত করে দেব, bringing comfort, morality, religion, education to the doors of the meanest and the most downtrodden. একেবারে দরিদ্রতম এবং হীনতম দীনতম মানুষের দ্বারে দ্বারে স্বাচ্ছন্দ্য, সুখ স্বাচ্ছন্দ্য, নীতি, ধর্ম, শিক্ষা, এই সমস্ত কিছু বহন করে, এই সমস্ত কিছু বহন করে নিয়ে যাওয়া কোনো বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয় 140-45 কোটি মানুষের দেশে। এখানে সরকারের বিশাল ব্যবস্থা রয়েছে, এখন বেসরকারিও প্রচুর ব্যবস্থা রয়েছে, কিন্তু সেখানে অভাব যেটা, যে প্রচুর হাসপাতাল হচ্ছে, প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট হচ্ছে, সমস্ত জায়গায় সমস্যা হচ্ছে মানুষের অভাব। এই মানুষের অভাব দূর হতে পারে যদি আমরা সমাজে সংসারে সর্বত্র এই জিনিসটা ছড়িয়ে দিতে পারি। রামকৃষ্ণ মঠ মিশনের মতন বিপুল প্রতিষ্ঠানের পক্ষে গ্রামে গঞ্জে সর্বত্র চলে যাওয়া, ছড়িয়ে পড়া সম্ভব নয়, কিন্তু সেই ইউনিভার্সিটি, যেটা ম্যান মেকিং ইউনিভার্সিটি হিসেবে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করে গেছেন, সেখান থেকে সেই আগুনের একটা একটু স্ফুলিঙ্গ যদি আমরা নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে পারি, সেই বিরাট জাহাজ থেকে একটুখানি ভাবের পুঁটুলি নিয়ে যদি আমরা ছোট ছোট ডিঙি নৌকো করে বেরিয়ে পড়তে পারি খাল বিল ধরে, তাহলে সমগ্র ভারতবর্ষের গ্রামে গ্রামে 6 লক্ষ গ্রাম আছে ভারতবর্ষে, 20,000 শহর আছে, কত শিক্ষা প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ। তো এই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে গেলে সংঘবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে, কিন্তু সেই সংঘ হবে সম্পূর্ণ উদার, যেখানে কোনো হিন্দু নেই, কোনো মুসলিম নেই, কোনো উঁচু জাতি নেই, কোনো নিচু জাতি নেই, কোনো ভেদ নেই,
শ্রীরামকৃষ্ণের ভাবে মায়ের কাছে এসে, স্বামী বিবেকানন্দের কাছে এসে কোনো ভেদ থাকতে পারে না। এ সমস্ত যে দুর্নীতি এবং নানান রকম সাম্প্রদায়িক ভেদ আমরা চারিদিকে দেখছি, এ সমস্ত কিছুর অবসান হতে পারে যদি আমরা আমাদের শিক্ষার মধ্যে এই জিনিসটা আনতে পারি। কিন্তু এই যথার্থ চরিত্র, এই যথার্থ আদর্শের শিক্ষা, যেটা আমাদের স্বাধীনতার পর থেকে যতগুলো শিক্ষার কমিশন হয়েছে, ইউনিভার্সিটি কমিশন রাধাকৃষ্ণনের আন্ডারে, তারপর থেকে সম্প্রতিকালেও শিক্ষানীতি হলো, তারপরে ন্যাশনাল কারিকুলাম ফর স্কুল এডুকেশন বেরিয়েছে, এই সমস্ত জায়গায় বলা হয়েছে এটার প্রয়োজনীয়তার কথা। কিন্তু কোথাও এর উপায় বলে দেওয়া নেই, কি করে হবে? ফলে কিছুই হয়নি। এবং তার জন্য যে টিচার্স এডুকেশন, সেখানে কি করে হবে কেউ কারোর জানা নেই। সেটার একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমাদের 55 বছর ধরে, সেই 67 সালে শুরু করে এই 55 বছর 57 বছরে, যেটা একটা প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে জিনিসটা হচ্ছে। আমাদের অল ইন্ডিয়া ক্যাম্পে 1200, 1400, 1600, 2022, এই বেলুড়ে যাবার ক্যাম্প হলো 2300 ছেলে বোধহয় ছিল। এই বিরাট বড় যে যুবকদের সমাগম হচ্ছে এবং সারা জায়গাতে, সারা জায়গায়, বিভিন্ন জায়গায়, সে আমাদের এটা অল ইন্ডিয়া ক্যাম্পের কথা বললাম, 1000-1500 ছেলে 25 থেকে 30শে ডিসেম্বর এক জায়গায় হয়। এছাড়া জায়গায় জায়গায় যে স্টেট লেভেল, জোনাল লেভেল, ডিস্ট্রিক্ট ধরে ধরে শত শত যুবক সেখানে যান এবং মহারাজরাও আসেন তাদেরকে এই আদর্শের বিষয়ে উদ্বুদ্ধ করবার জন্য। তো এই কাজটা ধীরে ধীরে ছড়াচ্ছে এবং এই কাজ যদি ছড়ায়, অবশ্যই আমরা এই আদর্শকে ভালোভাবে পেতে পারবো। আমরা বিশেষ করে স্বামী বিবেকানন্দকে যুবকদের সামনে আদর্শ হিসেবে তুলে ধরি এবং বিশ্বাস করি আমরা যে স্বামী বিবেকানন্দকে যদি কেউ ভালোভাবে ধরে, তিনি বাকিটা ঠিক দিয়ে দেবেন তাদেরকে, ঠাকুরের কাছে হাত ধরে নিয়ে যাবেন। আমাদের পক্ষে সম্ভব নয় সবটা, আমাদের সে যোগ্যতা নেই। কিন্তু এই কথা হতে হতে এই যে আমাদের অ্যাপ্রোচটা, সেটা নিয়ে ভরত মহারাজ, পূজনীয় ভরত মহারাজের কথা আপনারা অনেকে শুনেছেন, মঠের প্রবীণ সন্ন্যাসীদের মধ্যে একজন, অত্যন্ত বরিষ্ঠ এবং অত্যন্ত পূজনীয়। তিনি বলেছিলেন যে এটাই ঠিক, স্বামী বিবেকানন্দকেই যুবকদের কাছে তুলে ধরতে হবে। তো সেই কাজটা করা হচ্ছে একদম গ্রাউন্ড রিয়েলিটিকে মাথায় রেখে। প্র্যাকটিক্যালি স্কুলে কলেজে ছেলেরা কোন ভাষায় বোঝে, ঠিক কী জিনিসটা তারা করতে পারবে, কোন জিনিসটা তারা কাজে লাগাতে পারে, সেইটা যারা কাজে লাগাচ্ছে তাদের জীবনে পরিবর্তন হচ্ছে। শুধু তাদের ভেতরের নয়, বাইরেরও। তাদের পড়াশুনোয়, তাদের চাকরি বাকরিতে, গ্রামের অত্যন্ত সাধারণ ঘরের ছেলে, তারা খুব শাইন করছে। তো এই সমস্ত দিক থেকে এই কাজটা বলতে পারি গোড়াপত্তন। স্বামীজি যা চেয়েছিলেন তার তুলনায় কিছুই নয়, শুধুমাত্র অঙ্কুরোদ্গম। কিন্তু আমরা আশা রাখি যে এইভাবে এই ধরনের কাজ যদি বিপুল আকার ধারণ করতে পারে ক্রমে, সেইটা তার জন্য, এবং তার জন্য আমরা যদি যন্ত্রস্বরূপ হতে পারি কিছুটাও, তাহলে আমাদের জীবন ধন্য হবে। এবং স্বামী বিবেকানন্দ যে বিরাট জাগ্রত ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, যে ভারতবর্ষ সমগ্র জগতের কল্যাণের জন্য আলো দেবে, সেই ভারতবর্ষ গড়ে উঠবে। আপনাদের সবাইকে আবার নমস্কার জানাই, ছোটদের স্নেহ জানাই। এতক্ষণ অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল স্বামী বিবেকানন্দের আদর্শে মানুষ হওয়া এবং মানুষ গড়ার আন্দোলন এ সম্পর্কে বিস্তারিত বললেন শ্রী অরুণাভু সেনগুপ্ত। ঠাকুরমা স্বামীজির কথা যত বেশি উচ্চারিত হবে, ততই হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন সংগঠিত হবে এবং দেশের মঙ্গল হবে। এই ব্যাপারটা আজকের এই আলোচনায় কিন্তু বোঝা গেল।